ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। আজকে আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো লালমাটির দেশ শান্তিনিকেতন, তাও আবার খুব কম খরচায়। বন্ধুরা, কলকাতার কোন স্টেশন থেকে কোন ট্রেন ধরে কম খরচায় তোমরা পৌঁছাবে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে সেটা তো জানাবো। তার সাথে স্টেশনের বাইরে থেকে কম খরচায় টোটো ভাড়া করে কিভাবে তোমরা পৌঁছাবে একদম 400 টাকার হোটেলে। হ্যাঁ, এমনই একটি হোটেলের সন্ধান দেব যেখানে তোমরা মাত্র 400 টাকায় রুম ভাড়া তো পাবে, তার সাথে খাওয়া দাওয়া এবং গাড়ি পার্কিং এরও কিন্তু সুব্যবস্থা পেয়ে যাবে। তাছাড়াও বন্ধুরা, কোথা থেকে গাড়ি রিজার্ভ করে তোমরা শান্তিনিকেতনের বেস্ট টুরিস্ট স্পট গুলো ঘুরে দেখবে সেটাও কিন্তু থাকছে আমার এই ভিডিওতে, তাও আবার কম খরচায় কিভাবে ঘুরে দেখবে। শান্তিনিকেতন ভ্রমণের উপরে A to Z ইনফরমেশন থাকছে আমার এই ভিডিওতে। আশা করছি তাই তোমাদের এই ভিডিওটি ভীষণ ভালো লাগবে। নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চটজলদি করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। চলো তাহলে আজকের ভিডিও এখান থেকেই শুরু করা যাক। শান্তিনিকেতন ভ্রমণের জন্য আজকে আমি আমার জার্নিটা শুরু করছি হাওড়া স্টেশন থেকে। দাঁড়িয়ে রয়েছে হাওড়া স্টেশনের বাইরে। হাওড়া স্টেশনের বাইরে থেকে খুব সুন্দরভাবে কিন্তু রবীন্দ্র সেতু মানে হাওড়া ব্রিজ, সিটি অফ জয়, কলকাতা শহরের আইকন তোমরা বলতেই পারো, সেটা কিন্তু দেখা যাচ্ছে। দেখো ব্যাক সাইডে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। সকাল সকাল যেহেতু হাওড়া স্টেশনে চলে এসেছি তার মানে বুঝতে পেরে গেছো আজকে কিন্তু ট্রেনটাও আমাদের হাওড়া স্টেশন থেকে। হাওড়া স্টেশন থেকে আমি ধরবো কুলিক এক্সপ্রেস। সকালবেলা ঠিক কটার সময় কুলিক এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে ছাড়ে, কত নাম্বার প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়ে এবং পার হেড কত টাকা করে আমার টিকিট ভাড়া লেগেছে সমস্ত কিছুটা কিন্তু জানাবো প্ল্যাটফর্মের ভেতরে গিয়ে। চলো তাহলে তাড়াতাড়ি করে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাওয়া যাক। প্রথমবার যারা বোলপুর শান্তিনিকেতন ঘুরতে যেতে চাইছো তাদের জন্য ভীষণ হেল্পফুল হবে আমার এই ভিডিও। প্ল্যাটফর্মে এন্ট্রি করার সাথে সাথে দেখলাম অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে 11 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু কুলিক এক্সপ্রেস ট্রেন আসছে। আমি কিন্তু 11 নম্বর প্ল্যাটফর্মে আসার সাথে সাথে দেখলাম ট্র্যাকে ট্রেনও দাঁড়িয়ে রয়েছে। ট্রেন চলে এসেছে, ধরবো আমি কুলিক এক্সপ্রেস ট্রেন। তোমাদের তো বলে দিয়েছি হাওড়া স্টেশন থেকে কিন্তু সকাল 8:55 এই ট্রেনটি ছাড়ে। আর আমরা ঠিক কটার সময় বোলপুর শান্তিনিকেতনে গিয়ে পৌঁছাবো সেটা তো অবশ্যই জানিয়ে দেবো। তাছাড়াও বন্ধুরা, ভাড়া লেগেছে পার হেড 85 টাকা করে। তোমাদের বলবো রিজার্ভেশন টিকিটটা অবশ্যই কেটে নেবে। আমিও রিজার্ভেশন টিকিটই কেটেছি, কনফার্ম টিকিট পেয়ে গেছি। জেনারেল কোচ রয়েছে, জেনারেল কোচে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়, তাই বলবো তোমরা অবশ্যই রিজার্ভেশন টিকিটটা কেটে নেবে। এবারে আসি, তোমাদের বলবো এইখান থেকে হাওড়া স্টেশন থেকে আর কোন কোন ট্রেনগুলো ধরলে তোমরা বোলপুর শান্তিনিকেতনে গিয়ে পৌঁছাতে পারবে এবং শিয়ালদা স্টেশন থেকে কোন ট্রেন ধরলে পরে তোমরা বোলপুর শান্তিনিকেতনে গিয়ে পৌঁছাতে পারবে, সমস্ত কিছুটাই কিন্তু জানতে পারবে আমার ভিডিওর সাথে থাকলে পরে। চলো, সামনে গেটও খুলে দিয়েছে, ট্রেনে উঠে পড়বো। ট্রেনে ওঠার কিছুক্ষণ বাদেই একদম সঠিক টাইমে ট্রেন ছেড়ে রওনা দিয়ে দিয়েছিল নিজস্ব গন্তব্যের দিকে। হাওড়া স্টেশন থেকে ট্রেন ছেড়ে এই ট্রেনটি কিন্তু বর্ধমান, রামপুরহাট, মালদা হয়ে সোজা পৌঁছে যায় রাধিকাপুরে। তবে আমরা নামবো বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। বন্ধুরা, হাওড়া স্টেশন থেকে বেশ কিছু ট্রেন রয়েছে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে পৌঁছানোর জন্য। যেমন ভোরবেলা 5:55 রয়েছে হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেস। সকালবেলা 7:45 রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে। এমনকি শান্তিনিকেতন এক্সপ্রেস রয়েছে হাওড়া স্টেশন থেকে সকাল 10:05। এমনকি সকাল 6:05 হাওড়া স্টেশন থেকে পেয়ে যাবে গণদেবতা এক্সপ্রেস। শিয়ালদা স্টেশন থেকে সকাল 6:50 তোমরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন ধরতে পারো। তাছাড়াও কলকাতা থেকে যারা ট্রেন ধরতে চাইছো তারা কিন্তু কলকাতা টু হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস ধরতে পারো সকাল 9:05। এই সব কটা ট্রেন কিন্তু বোলপুর শান্তিনিকেতন স্টেশন হয়েই যায় এবং বোলপুর শান্তিনিকেতনে পৌঁছানোর জন্য বেস্ট। সকাল 12:05 আমি পৌঁছে গিয়েছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। ট্রেন আসার টাইম ছিল কিন্তু 11:35। 8 ঘন্টার মতো ট্রেনটা লেট হয়েছে, তবে যাই হোক ভালোই পৌঁছে গিয়েছি আমাদের কিন্তু গন্তব্যস্থলে। এইবারে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি সোজা বেরিয়ে যাব স্টেশনের বাইরের দিকে। ট্রেন কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। চলো তাহলে এখানে সময় নষ্ট না করে সোজা বেরিয়ে যাওয়া যাক স্টেশনের বাইরে। চলে এসেছি আমি বোলপুর শান্তিনিকেতন স্টেশনের একদম বাইরের দিকে। স্টেশন থেকে বাইরের দিকে বেরোলে পরে তোমরা একদম উল্টো দিকে দেখতে পারবে কিন্তু গীতাঞ্জলি রেল মিউজিয়াম। বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুর শেষ যাত্রা যে ট্রেনে করে করেছিল সেই ট্রেনেরও কিন্তু বগিটা এখানে সংগ্রহ করা রয়েছে। তাছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত অনেক জিনিস এখানে রয়েছে। তোমরা চাইলে এই মিউজিয়ামটা ঘুরে দেখে নিতে পারো। ভেতরে ভিডিও শুট অ্যালাউ নেই, বাইরে থেকে তোমরা ভিডিও শুট এবং ফটোশুট করতে পারো। এইবারে আমি কিন্তু পৌঁছে গিয়েছি যেহেতু বোলপুর শান্তিনিকেতনে, নাইট স্টে করার জন্য আমি এবারে একটা
থাকার সন্ধান করব। তবে আমি যেখানে থাকবো সেখানে যাওয়ার জন্য টোটোটা ধরবো। স্টেশন থেকে বাইরের দিকে বেরোলে পরে রাস্তার দু সাইডে তোমরা প্রচুর টোটোর ব্যবস্থা পেয়ে যাবে। তোমরা এখান থেকে টোটো ধরতে পারো, তোমরা চাইলে রানিং টোটোও ধরতে পারো। তবে এইখান থেকে টোটো ধরলে কিন্তু বন্ধুরা ভাড়াটা একটু বেশি লাগতে পারে, তাই আমি সামনের দিকে এগিয়ে গিয়ে একটা রানিং টোটো ধরে আমি যেখানে থাকবো সেখানের জন্য বেরিয়ে যাব। বোলপুর শান্তিনিকেতন স্টেশনের বাইরের দিকে বেরিয়ে এসে তোমরা দেখতে পারবে বড় একটি লাল রঙের গেট রয়েছে, যেখানে লেখা রয়েছে বোলপুর শান্তিনিকেতন। দেখো ব্যাক সাইডে দেখা যাচ্ছে। সেই গেটের একদম সোজা রাস্তা ধরে একটু সামনের দিকে এগিয়ে আসলে পরে দেখতে পারবে প্রচুর লাইন দিয়ে টোটো কিন্তু যাচ্ছে। এইখান থেকেই আমি একটা রানিং টোটো ধরে নিয়েছি, মাথা পিছু 30 টাকা ভাড়া দিয়ে। এবারে আমি সোজা চলে যাব আমি যেখানে নাইট স্টে করবো। চলো কোথায় নাইট স্টে করবো সেটা আমি আমার গন্তব্যস্থলে গিয়ে তোমাদের জানিয়ে দেবো। সামনে টোটো দাঁড়িয়ে রয়েছে, টোটোতে উঠে পড়বো। আচ্ছা, যেসব বন্ধুরা শান্তিনিকেতন ভ্রমণের জন্য বাজেটটা হাই রেখেছো তারা কিন্তু অনায়াসে স্টেশন চত্বর থেকে টোটো কিংবা 4 চাকা গাড়ি করে নিতে পারো। তবে তোমরা তো জানো আমি লো বাজেটেই ঘুরিয়ে দেখাই, তাই আমি স্টেশন চত্বর থেকে বাইরে বেরিয়ে টোটোটা ঠিক করেছিলাম। টোটো থেকে নেমে পড়লাম আমি ভারত সেবাশ্রম সংঘর একদম প্রথম প্রবেশদ্বারের সামনে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ বড় প্রবেশদ্বার রয়েছে। এই প্রবেশদ্বার দিয়ে এবারে ভেতরের দিকে যাব। তবে বন্ধুরা টোটোওয়ালা দাদা কিন্তু আমাকে মঠ প্রাঙ্গণের ভেতরেই নামিয়েছে। যেহেতু এখানকার প্রথম প্রবেশদ্বারটা ভীষণ সুন্দর করে সাজানো, তাই আমি কিন্তু তোমাদের দেখানোর জন্য বাইরের দিকে একটু বেরিয়ে এসেছি। সামনের দিকে রয়েছে অফিস কাউন্টার, তার পাশে রয়েছে মন্দির প্রাঙ্গণ, তাছাড়াও রয়েছে ধর্মশালাগুলো। সমস্ত মঠ প্রাঙ্গণটাই কিন্তু আমি তুলে ধরবো ছোট্ট করে হলেও। তোমাদের আশা করছি ভিডিওটা ভীষণ ভালো লাগবে। তবে সবার প্রথমে গিয়ে এখানে যে আমি রুমটা নেব তার জন্য যোগাযোগ করব। ভারত সেবাশ্রম সংঘ মঠ প্রাঙ্গণের ভেতরে এন্ট্রি করলে পরে হাতের বাঁ সাইডে তোমরা দেখতে পারবে অনেক সুন্দর করে সাজানো রয়েছে মন্দির প্রাঙ্গণ। যেই মন্দির প্রাঙ্গণের ভেতরে কিন্তু শিব মন্দির রয়েছে, সর্বদেবদেবীর মন্দির রয়েছে। তোমরা চাইলে অবশ্যই মন্দির প্রাঙ্গণে দেবদেবতাদের দর্শন করে নিতে পারো। বন্ধুরা সামনের দিকে রয়েছে অফিস কাউন্টার। যদি রুম নাও, রুমের জন্য কিন্তু এই অফিস কাউন্টারে গিয়ে তোমাদের যোগাযোগ করতে হবে। আমি এখন অফিস কাউন্টারের দিকেই এগিয়ে যাব। মহারাজ বসে রয়েছেন, জিজ্ঞেস করব। নমস্কার মহারাজ, বলছি এখানে রুম ভাড়া একদম কমে কত টাকা রুম ভাড়া পাওয়া যাচ্ছে? একজনে 400, একজনের 400, 500, তিনজন 600, হ্যাঁ আচ্ছা এরকম আছে। আর একটা আছে একজন 500, দুজন 600, তিনজন 700। আর আরেকটা আছে সেটা দেখছি একজন 600, দুজন 700, তিনজন 800, চারজন 900। আচ্ছা, মানে একদম কম, যেটা 400 টাকায় রুম পাওয়া যাবে। আচ্ছা, আরো একটি কথা জিজ্ঞেস করবো। শুনেছিলাম 300 টাকায় রুম পাওয়া যায়, তার মানে 300 টাকায় এখন কোনো রুম পাওয়া যাচ্ছে না? পাওয়া যাচ্ছে না। বন্ধুরা এটা তোমরা জেনে রাখো, 300 টাকায় কিন্তু ভারত সেবাশ্রম সঙ্গে কোনো রুম পাওয়া যাচ্ছে না। 300 টাকার রুম ছিল, তবে এখন কিন্তু যেহেতু সব জিনিসের দাম বেড়েছে সেই ক্ষেত্রে এখন 300 টাকার রুমটাও হয়ে গেছে 400 টাকায়। তোমরা বোলপুর শান্তিনিকেতন ঘুরতে এসে অবশ্যই ভারত সেবাশ্রম সঙ্গে স্টে করতে পারো, 400 টাকায় তোমরা রুম পেয়ে যাবে। আর এখানে তো খাওয়া দাওয়ারেরও সুব্যবস্থা রয়েছে। সেই ক্ষেত্রে কি ওই যে টাকা রুম ভাড়া নেবে ওটার সাথে প্যাকেজ সিস্টেম, নাকি আলাদা করে ভোগে মানে খাবারের কুপন কাটতে হবে? টাকা আলাদা, আচ্ছা, আর রুমের ভাড়া আলাদা। আচ্ছা ঠিক আছে, যাই হোক সমস্ত কিছুটা জানিয়ে দিলাম। তাছাড়া তোমরা যদি সকালের ব্রেকফাস্ট, রাতের ডিনার কিংবা দুপুরের লাঞ্চ করতে চাও, মানে খাবার দাবার খেতে চাও, সেই ক্ষেত্রে তোমাদের কত টাকার কুপন কাটতে হবে আমার সাথে থাকলে তোমরা জানতে পারবে। বন্ধুরা তোমাদের আরো একটি জিনিস দেখিয়ে দিচ্ছি। আমার ঠিক সোজাসুজি মানে মঠ প্রাঙ্গণে যে মন্দির প্রাঙ্গণটা রয়েছে তার ঠিক অপোজিট সাইডে কিন্তু অনেক বড় ধর্মশালা রয়েছে, বলতে পারো অতিথি নিবাস। দেখো এই সাইড থেকে শুরু করে একদম এই সাইড পর্যন্ত ধর্মশালাটা। এখানে যদি তোমরা রুম নাও তাহলে কিন্তু তোমাদের রুম ভাড়া স্টার্টিং প্রাইস পড়বে 600 টাকা থেকে শুরু। আর আমি নিয়েছি এই সাইডে একদম সামনের দিকে রুমগুলো। এখানে আমি একটি রুম নিয়েছি, এই রুমের ভাড়া কিন্তু পড়েছে 400 টাকা। চলো রুমটা কিরকম আগে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। চলো তাহলে রুমটা দেখাই। আর আমি যে রুমটা নিয়েছি রুমটা কিন্তু ফার্স্ট ফ্লোরে, এটা হলো গ্রাউন্ড ফ্লোর। আর এই সাইড দিয়ে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে এবারে আমাকে ফার্স্ট ফ্লোরে উঠে যেতে হবে। ফ্লোর গুলো ব্যবহার করার জন্য দু সাইডে সিঁড়ির ব্যবস্থা রয়েছে। তোমাদের রুম যেদিকে পড়বে তোমরা সেদিকে সিঁড়ি ব্যবহার করতে পারো। সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠে আসলে পরে সবার প্রথমে কিন্তু চোখে পড়বে পুরো মঠ প্রাঙ্গণটা। মঠ প্রাঙ্গণ তোমরা নিচ থেকে তো খুব সুন্দরভাবে ঘুরে দেখে নিতে পারো, তাছাড়াও রুমের গেটটা খুললেই কিন্তু মঠ প্রাঙ্গণ দেখতে পারবে। তাছাড়াও বন্ধুরা মন্দির প্রাঙ্গণও খুব সুন্দরভাবে দেখা যায়। আমি ফার্স্ট ফ্লোরের 202 নাম্বার রুমটা নিয়েছি। চলো রুমটা তোমাদের আগে দেখিয়ে দিই।
রুমের ভেতরে আসলে পরেই সবার প্রথমে চোখে পড়বে কিন্তু বড় একটি বেড। বেডের মধ্যে রয়েছে 3খানা পরপর বালিশ এবং পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু বেডশিটও পাতা রয়েছে। এখানে রয়েছে আলনার ব্যবস্থা, এই সাইডে রয়েছে জানলার ব্যবস্থা। জানলা থেকে দাঁড়িয়ে মঠ প্রাঙ্গণ তোমরা দেখতে পারো। এই সাইডে কি কি রয়েছে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের লাগেজ গুলো রয়েছে, তাই ওইদিকে যাচ্ছি না, কিন্তু এখান থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানেও কিন্তু জানলার ব্যবস্থা রয়েছে, আয়না রয়েছে। আর এইবারে ওয়াশরুমটা দেখিয়ে দেবো। চলো ওয়াশরুমটা দেখি কেমন। ওয়াশরুমটাও কিন্তু দেখো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, বালতি মগ, এখানে রয়েছে বেসিন, আয়না, এই সাইডে রয়েছে 2খানা কলের ব্যবস্থা এবং লাইটের ব্যবস্থা, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। এবারে বন্ধুরা আরো কিছু কথা তোমাদের জানিয়ে দিচ্ছি। আমি তো 400 টাকার রুমটা নিয়ে আছি, তোমরা দেখলে রুমটা কেমন, রুমের মধ্যে কি কি রয়েছে। আমার কিন্তু মনে হলো এটা থাকার যোগ্য, আমার 2টো বাচ্চাকে নিয়ে আমি তাই এখানেই স্টে করব। 600 টাকার রুমটা যদি তোমরা নাও, সেটা কিন্তু দেখো এই রুম থেকেই দেখা যাচ্ছে বাইরের দিকে ধর্মশালাগুলো, ওইখানে তোমরা 600 টাকার রুম পেয়ে যাবে। তবে 600 টাকার রুম নিলে পরে পরে কি হবে, রুমটাও পুরো পরিষ্কার পরিচ্ছন্ন পাবে এবং এর থেকেও সুন্দর সাজানো গোছানো। এবারে তোমরা ঠিক করে নিতে পারো 400 টাকার রুমে থাকবে না 600 টাকার রুমে থাকবে। অনেকক্ষণ হলো এসছি, তোমাদের রুমটাও দেখালাম, এবার একটু ফ্রেশ হব, তারপরে মন্দির প্রাঙ্গণে যাব। রাতে খাবার দাবারের সুব্যবস্থা রয়েছে, তার জন্য আমি যে কুপনটা কাটবো কোথা থেকে সেটাও জানাবো, কুপন কাটতে কত টাকা লাগছে এবং রাতের খাবারে কি কি থাকছে সমস্ত কিছুটাই বলবো। তারপরে সকালবেলা কিন্তু আমি আবার একদম অল্প টাকায় কি করে তোমরা শান্তিনিকেতন ঘুরে দেখবে তারও ইনফরমেশন দিয়ে দেবো আমার এই ভিডিওতে। তার সাথে কন্ট্যাক্ট নাম্বারও থাকছে, তোমরা যদি এখানে থাকো কোন নাম্বারে যোগাযোগ করবে সেটাও কিন্তু তোমরা কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে যোগাযোগ করতে পারো। চলো তাহলে ফ্রেশ হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। রুম থেকে বেরিয়ে ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি আমি কিন্তু ভারত সেবাশ্রম সংঘ মঠ প্রাঙ্গণের বাইরের দিকে। এখন আমি মাঠ প্রাঙ্গণের কাছে দাঁড়িয়ে রয়েছি, সোজা যাব আমি এবারে ডাইনিং হলের দিকে, মানে যেখানে বসে খাবার দাবার খাওয়ানো হয়। বন্ধুরা তার আগে কিছু ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে দেবো। শুধুমাত্র ভারত সেবাশ্রম সংঘ তোমরা যদি ঘুরে দেখো তাহলে কিন্তু বলবো একটা এক্সট্রা দিন তোমাদের লেগে যাবে, কারণ সুন্দর মন্দির প্রাঙ্গণ রয়েছে, বাচ্চারা সকালবেলা পুজো করে, সন্ধ্যেবেলা সন্ধ্যে আরতি হয় এখানে, সেটাও কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। সমস্ত কিছুটা যদি আমি এই ভিডিওতে তুলে ধরি তাহলে কিন্তু আমার এই বোলপুর শান্তিনিকেতন ভ্রমণের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি শুধুমাত্র বোলপুর ভারত সেবাশ্রম সংঘ নিয়ে একটি আলাদা সিঙ্গেল ভিডিও করেছি, তোমরা চাইলে পরে সেই ভিডিওটি দেখে নিতে পারো। আর 2-4 দিনের মধ্যে কিন্তু ভিডিওটি পোস্ট করে দেবো, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও। সেই ভিডিওটা দেখলে পরেও কিন্তু তোমরা অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাবে। এইবারে আসি রাতের খাবার দাবার যে তোমরা এখানে খাবে। যদি তোমরা রাতে রুটিটা খাও তাহলে কিন্তু বিকেল 4টের মধ্যে অফিস কাউন্টারে গিয়ে কুপনটা কেটে নেবে। আর যদি তোমরা ভাত খাও সেই ক্ষেত্রে তোমরা 5টা-6টার সময় এসে কিন্তু কুপনটা কেটে নেবে, তবে চেষ্টা করবে তাড়াতাড়ি এসে কুপনটা কেটে নেওয়ার। আর এই দিকে রয়েছে কিন্তু ডাইনিং হল, সেদিকে যাব। তার আগে বলি বন্ধুরা, তোমরা যদি ভারত সেবাশ্রম সঙ্গে থাকো, চেক ইনের টাইম কিন্তু সকাল 12টা, চেক আউটের টাইম সকাল 11টা, এটা একটু মাথায় রাখবে। চলো তাহলে এবারে সোজা খাবার দাবার হলের দিকে এগিয়ে যাওয়া যাক। চলো এবার আমি তোমাদেরকে ডাইনিং প্লেসটাও ঘুরিয়ে দেখাই, যেখানে বসে সকল অতিথিরা খাবার দাবার খায়। দেখো চারিদিকে একদম ঝা চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গায় কিন্তু সকল গেস্টরা বসে খাবার দাবার খায়। এইবারে তোমাদের মনে প্রশ্ন যে রাতের খাবারে কুপন কাটতে কত টাকা খরচা হয়, এমনকি সকালবেলা দুপুরবেলা খাবার খেলে পরে কত টাকার কুপন কাটতে হবে, সমস্ত কিছুটাই বলবো। দেখো আমি যখন এসে এখানে বসেছিলাম তার আগে দেখছি প্রচুর গেস্টরা এসে কিন্তু খাবার দাবার খেতে বসে গিয়েছে। আর দাদা আমাদেরকে কিন্তু এখানে দিচ্ছে আলু পটল এবং সোয়াবিনের রসা। তার আগে ভাত ডাল এবং আলু পটল ভাজা কিন্তু অলরেডি দিয়ে গিয়েছিল। আর এইসব দিয়ে কিন্তু খাওয়াটা আমি স্টার্ট করলাম। আরো কিন্তু খাবারে ছিল কাঁচকলা আলুর তরকারি এবং শেষে দেওয়া হয়েছিল 1 গ্লাস করে দুধ। আর খাবারগুলো প্রত্যেকটাই সুন্দর, তবে ভিডিওটা বড় হয়ে যাবে দেখে আমি কিন্তু শর্টই তোমাদের জানিয়ে দিলাম। বন্ধুরা সন্ধ্যেবেলা আমি অফিস কাউন্টার থেকে কুপন কেটেছিলাম রাতের খাবারের জন্য 60 টাকার, আর দুপুরের খাবার খেলে পরে তোমাদের 70 টাকার কুপন কাটতে হবে, সকালের খাবার খেলে পরে 30 টাকার কুপন কাটতে হবে। খাবারগুলো প্রত্যেকটাই কিন্তু ভীষণই টেস্টি। গুড মর্নিং বন্ধুরা, নেক্সট ডে সকাল সকাল পুরো স্নান করে রেডি হয়ে সকাল 7টার মধ্যে আমরা কিন্তু রুম থেকে বেরিয়ে চলে এসেছি মঠ প্রাঙ্গণে, মানে ভারত সেবাশ্রম সংঘের যে মঠ প্রাঙ্গণটা রয়েছে এইখানে। কারণ আমরা আজকে ঘুরে দেখব শান্তিনিকেতনের অল সাইট সিন। তবে এখানে অনেকগুলো যেহেতু সাইট সিন রয়েছে তাই সকাল 7টার মধ্যে কিন্তু রেডি হয়ে গিয়েছি। আর কথা অনুযায়ী একদম টাইম মতো কিন্তু আমাদের টোটোওয়ালা দাদাও এসে হাজির হয়ে গিয়েছে, টোটো নিয়ে পুরো প্রবেশ করেছে একদম ভারত সেবাশ্রম সংঘের ভেতরে।
বন্ধুরা, তোমরা যদি শান্তিনিকেতনের এই সাইট সিন গুলো ঘুরে দেখে নিতে চাও, তাহলে অবশ্যই বলবো একদম সকাল সকাল কিন্তু তোমাদের জার্নিটা শুরু করবে। তাহলে হাতে সময় নিয়ে বেশ ভালো করে কিন্তু এই টুরিস্ট স্পট গুলো ঘুরে দেখে নিতে পারবে। আর যে টোটোওয়ালা দাদার সাথে আজকে আমি সাইট সিন গুলো ঘুরবো, আমাদের কত টাকা খরচা হচ্ছে, দাদা আমাদের কতক্ষণ সময় দিয়েছে, ভালো করে ঘুরিয়েছে কি ঘোরায়নি, সমস্ত কিছুটাই কিন্তু জানাবো আমার সাথে থাকলে পরে। আর অবশ্যই তোমরা যদি দাদার সাথে ঘুরতে চাও শান্তিনিকেতন এসে, দাদার কন্ট্যাক্ট নাম্বারটা তো আমার ভিডিওতে অবশ্যই শেয়ার করবো। চলো এখন আপাতত টোটোতে ওঠা যাক। বেরিয়ে পড়লাম টোটো করে ভারত সেবাশ্রম সংঘ থেকে আজকে শান্তিনিকেতন ভ্রমণ করব বলে। সবার প্রথমে কোথায় যাব সেটা অবশ্যই বলবো। তার আগে বলে দিই, আজকে কিন্তু আমার ভ্রমণের সাথী হয়েছিল আমার দুই ছেলেকে সাথে নিয়ে আজকে বেরিয়ে পড়লাম সবার প্রথমে কঙ্কালীতলা কালী মায়ের দর্শন করব বলে। শান্তিনিকেতন ভ্রমণের আজকে কিন্তু সবার প্রথম ঘোরাটা শুরু করলাম আমি কঙ্কালীতলা মায়ের মন্দির দিয়ে। প্রথমেই রয়েছে কিন্তু প্রবেশদ্বার পার করেই আমরা চলে এসেছি একদম মন্দির প্রাঙ্গণের ভেতরে। তোমরা যদি প্রথম প্রবেশদ্বারের কাছে টোটো থেকে নেমে পড়ো, সেই ক্ষেত্রে তোমাদের পার্কিং এর জন্য কিন্তু কোনো টাকা লাগবে না। টোটো যদি তোমরা একদম মন্দির প্রাঙ্গণের কাছে নিয়ে চলে আসো, এখানে রয়েছে পার্কিং জোন, তার জন্য তোমাদের কিন্তু এক্সট্রা 10 টাকা খরচা হতে পারে পার্কিং এর জন্য। তাহলে তোমরা একদম কিন্তু মন্দিরের সামনে এসে টোটো থেকে নামতে পারবে। এইদিকে রয়েছে কিন্তু আরো প্রবেশদ্বার, এই প্রবেশদ্বার দিয়ে এবারে আমরা মন্দিরের দিকে এন্ট্রি করব। তার আগে বলে দিচ্ছি, তোমরা যদি মাকে পুজো করতে চাও তাহলে অবশ্যই কিন্তু ডালা কিনে নিতে পারো। ডালার এখানে প্রচুর দোকান রয়েছে পরপর, ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত সকলেই তোমাদের ডাকাডাকি করবে। এবারে তোমরা বুঝে শুনে যেখান থেকে ভালো লাগে সেখান থেকে কিন্তু পুজোর ডালা কিনে নিতে পারো। আমি একটু দিদির সাথে কথা বলে জেনে নেবো যে কত টাকা করে ডালা এখানে বিক্রি হচ্ছে। একটু চলে এসো, কত করে বিক্রি হচ্ছে ডালা? ডালা এটা 151 আছে। আচ্ছা, তার নিচে 100 টাকা আছে, আর তার থেকে নিচে লাস্ট আমাদের শুধু 51 টাকা আছে। 51 টাকা। আচ্ছা ঠিক আছে, তো তোমরা জানতেই পারলে। এবারে চলে যাবো সোজা আমরা মন্দির প্রাঙ্গণের দিকে। চলে এসেছি একদম মন্দির প্রাঙ্গণের সামনে। এখানে বড় করে গেটের ওপরে লেখা রয়েছে জয় মা কঙ্কালীতলা। চলো তাহলে মন্দির প্রাঙ্গণটা তোমাদের এবারে খুব সুন্দর করে ঘুরিয়ে দেখাই। মন্দির প্রাঙ্গণে প্রবেশ তো করেছি, বেশ অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু মন্দির প্রাঙ্গণ প্রতিষ্ঠিত হয়েছে। তাছাড়াও দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে লেখা রয়েছে আই লাভ কঙ্কালীতলা। এটাও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে, অনেকে এসে কিন্তু এর সামনে ফটোশুটও করছে। তাছাড়াও বন্ধুরা, পুরো মন্দির প্রাঙ্গণ জুড়ে কিন্তু বিভিন্ন ধরনের গাছগাছালি রয়েছে, যে গাছের ছাওয়াগুলো কিন্তু এই মন্দির প্রাঙ্গণের মধ্যেই পড়েছে। খুব সুন্দর প্রাঙ্গণ একটি, ভীষণ ভালো লাগলো। তার সাথে দেখো এইদিকে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, গাছের নিচে নিচে বেদি রয়েছে, সেই বেদির ওপরে কিন্তু বেশ একটা ছোট্ট মার্কেটের মতো বসেছে, মানে হাতের কাজের যে জিনিসপত্রগুলো, সেখানে তোমরা অনেক জিনিস পেয়ে যাবে, বাচ্চাদের খেলনা, নিজেদের সাজগোজের জিনিস। আর এইদিকে হলো মন্দির প্রাঙ্গণ। মন্দির প্রাঙ্গণের দিকে এগিয়ে যাব, সামনেই দেখতে পাচ্ছ নাট মন্দির। নাট মন্দিরের সাথে লাগোয়াই রয়েছে কিন্তু মায়ের মানে মূল মন্দির। বন্ধুরা, নাট মন্দিরের সামনে বাইরে থেকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, মানে 51 সতীপীঠের এক অন্যতম পীঠ কিন্তু কঙ্কালীতলা। তার মধ্যে 51টি আর কি যে খণ্ড, সেই খণ্ডগুলো কোথায় কোথায় পড়েছিল এবং কোথায় কি খণ্ড পড়েছে সমস্ত কিছু কিন্তু এখানে ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। দেখতে বেশ ভালো লাগছে। চলো তাহলে এবারে মায়ের দর্শন করে আসা যাক। শান্তিনিকেতন ভ্রমণে গিয়ে সবার প্রথমে আমি কিন্তু শুরু করেছিলাম কঙ্কালীতলা কালী মায়ের দর্শন করে। মাকে সবার প্রথমে দর্শন করে আমার তো বেশ ভালোই লাগছিল। আশা করছি মায়ের দর্শন করে পুরো জার্নিটাও ভালো কাটবে। আর মাকে কিন্তু খুব সুন্দর করে কাছ থেকে আমি দর্শন করেছিলাম, তাই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছেও পৌঁছাতে পারলাম। যারা বাড়িতে বসে কঙ্কালীতলা মায়ের দর্শন করছো, তারা কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো। মন্দির প্রাঙ্গণ থেকে মায়ের দর্শন করে বেরোলাম, ভীষণ সুন্দর লাগলো। আর খুব সুন্দর করে কিন্তু পুজো দিলাম। আমি ডালা কিনিনি, তবে এখানে এসে পুরোহিত মশাইরা কিন্তু হাতে ফুল দিয়ে পুজো দেওয়াচ্ছে। যদি তোমরা না খেয়ে অঞ্জলি দিতে চাও, তোমরা কিন্তু অঞ্জলিও দিতে পারবে, অনেকজন পুরোহিত মশাই রয়েছে। আর যারা ডালা দিয়ে পুজো দিতে চাও, তারা তো অবশ্যই ডালা দিয়ে পুজো দিতেই পারবে। আর বন্ধুরা, আরো একটি কথা বলে দিচ্ছি, সকাল 6টার সময় কিন্তু মন্দিরের গেট খুলে যায়, আর রাত 9টা পর্যন্ত মন্দিরের গেট খোলা থাকে আর বন্ধ হয় না। যখন পুরোহিত মশাইরা একটু চা বা কফি খেতে যায়, সেই সময়টা একটু মন্দিরের গেটটা বন্ধ থাকে। যাই হোক, এই কথাগুলো জানানোর ছিল, জানিয়ে দিলাম। এই মন্দির প্রাঙ্গণ থেকেও কিন্তু কোপাই নদী দেখা যায়। তাছাড়াও কিন্তু মন্দির প্রাঙ্গণের মধ্যে বেশ সুন্দর সুন্দর বাউল গান হচ্ছে, বাঁশি বাজানো হচ্ছে, এইসব জিনিসগুলো কিন্তু পরিবেশটাকে খুব সুন্দর করে তুলেছে। চলো এবারে কোপাই নদীটা দেখে আসি।
মন্দির প্রাঙ্গণের পাশে রয়েছে পবিত্র কুণ্ড। 51টি খণ্ডর মধ্যে একটি খণ্ড পড়েছিল এই কুণ্ডতে, তাই যারাই এই মন্দির প্রাঙ্গণে আসে তারা কিন্তু এই কুণ্ডর জল সংগ্রহ করে নিয়ে যায় বাড়িতে। মূল মন্দির প্রাঙ্গণ, তার ঠিক ব্যাক সাইডে রয়েছে কিন্তু কোপাই নদী। এখান থেকে কোপাই নদীটা খুব সুন্দরভাবে দেখা যায়। তবে তার আগে বন্ধুরা দেখিয়ে দিচ্ছি, এখানে দেখো 5খানা বেদি রয়েছে এবং খুব সুন্দর স্টেজ রয়েছে। সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতির আয়োজন হয় এখানে। আর এখন কোপাই নদীতে চলছে কিন্তু মাছ ধরা। বেশ কয়েকজন মিলে কিন্তু কোপাই নদীতে মাছ ধরছে। শান্তিনিকেতন ভ্রমণের মধ্যে সবার প্রথমে তো শুরু করলাম কঙ্কালীতলা মায়ের মন্দির দিয়ে। আমার এই জায়গাটা অপূর্ব লাগলো। আর এখন সোজা চলে যাব মন্দির প্রাঙ্গণে, কারণ মন্দির প্রাঙ্গণে গান বাজনা এসব নিয়ে কিন্তু জমজমাট হয়ে উঠেছে। তার সাথে চলছে আদিবাসী ডান্স গুলো। তো চলো তারও ছোট্ট একটু ক্লিপ তোমাদের কাছে অবশ্যই তুলে ধরার চেষ্টা করব। চলে এসো। দারুণ সুন্দর একটি জায়গায় চলে এসেছি। কোথায় চলে এসেছি? কোপাই নদী আরো কাছ থেকে দেখবো বলে। দেখো সামনের দিকেই বয়ে গেছে কোপাই নদী। আমরা যে টোটোওয়ালা কাকুর সাথে ঘুরছি, সেই কাকুই বললো তোমরা তো মন্দির প্রাঙ্গণের ঠিক ব্যাক সাইডে দেখলে কোপাই নদী, চলো আমি তোমাদের খুব সুন্দর একটি জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি বলে আমাদের এখানে দাঁড় করালো। এখানেও কিন্তু সামনের দিকে বসেছে ছোট্ট একটি হাট, যেখানে বিভিন্ন ধরনের জামা কাপড়, শাড়ি, জুয়েলারি পাওয়া যাচ্ছে। আর সামনে দেখা যাচ্ছে কোপাই নদী। সুন্দর ভিউ। বন্ধুরা, শান্তির খোঁজে শান্তিনিকেতন অনেকেই আসে, এটা কিন্তু প্রথমে বুঝতে পারছিলাম না। এত মানুষজন, এত গান বাজনা, তবুও কোথাও যেন একটা শান্তি রয়েছে শান্তিনিকেতনে। কোপাই নদীর পাশেই বসেছে এখানে কিন্তু বেশ বড় একটা হাট। খুব একটা বড় না, তবে যে কটা এখানে জামা কাপড় দেখতে পাচ্ছি প্রত্যেকটাই কিন্তু চোখে লাগার মতো, মানে খুব সুন্দর। তাছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের জুয়েলারি রয়েছে। দেখো এই সাইডেও দোকান রয়েছে, এই দিকেও কিন্তু দোকান রয়েছে। তোমরা যদি এখান থেকে এসে কিছু কেনাকাটি করতে চাও, আমি অবশ্যই বলবো একটু দাম করে কিন্তু কিনে নিতে পারো। এবারে সোজা চলে যাব আমি টোটোতে। তার আগে বলে দিচ্ছি, রাস্তার ওই পাশে কিন্তু বাউল গানও হচ্ছে, তার সাথে খাবারের 2-4টে দোকানও রয়েছে। এবার তোমাদের ঘুরিয়ে দেখাবো আমি শালবনি। এখানে কিন্তু পুরো এই প্রাঙ্গণ জুড়ে রয়েছে শাল গাছ, মানে শাল গাছের বিশাল বড় বাগান। তোমরা এখানে অনেক গাছপালা তো দেখতে পারবে। তাছাড়াও কিন্তু এখানেও সেই বাগানের ভেতরে বাউল গানগুলো হয়। তাছাড়াও বন্ধুরা আরো একটি কথা বলে রাখি, তোমরা কিন্তু বাইরে থেকে গাড়ি নিয়ে এসে এখানে পিকনিকটা করতে পারবে না। মানে যে বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসে খেলাম, প্লাস্টিক ফেলে দিলাম, এইসব জিনিসগুলো করতে পারবে না। মাইক বাজাতে পারবে না জোরে। তাছাড়া তোমরা ভিডিও শুট করতে পারো, ফটো শুট করতে পারো। আর এইখানে দেখো জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে, অনেকেই এসছে। তার মধ্যে থেকে আরো একটি কথা বলি, যেটা আমি এখানে এসে জানলাম, যে ইষ্টি কুটুম যে সিরিয়ালটা হয়েছিল, সেই সিরিয়ালটা কিন্তু এখানেই নাকি শুট হয়েছিল। তো ওই সিরিয়ালটা আমি দেখতাম, ওই সিরিয়ালের মেন পার্টে ছিল বাহা। তো যাই হোক, এইবারে আমরা এদিকে সামনের দিকে এগিয়ে যাব। কোথায় যাব চলো তাহলে ঘুরে আসি। চলে এসো। শান্তিনিকেতন ভ্রমণে এসে এই যে সুন্দর সুন্দর গান বাজনাগুলো একদম মন ছুঁয়ে যায়। মনে হয় এক জায়গায় বসে এক মনে শুধু গানগুলোই শুনে যায়।
শালবনি মানে শাল বাগানটা যে আমরা ঘুরে দেখলাম, সেই বাগানের মাঝখান দিয়ে কিন্তু রয়েছে মাটির তৈরি করা রাস্তা। সেই রাস্তা ধরেই চলে এসেছি আমি আদিবাসী গ্রামটা ঘুরবো বলে। পায়ে হেঁটেই ঘুরে দেখছি, তার সাথে কিন্তু কাকু, মানে যে কাকুর টোটো করে আমরা আজকে শান্তিনিকেতন ভ্রমণটা করছি, সেই কাকু সাথে রয়েছে। আর কাকু গাইড করে দিচ্ছে বেশ সুন্দর করে ঘোরাচ্ছেও কিন্তু। আর আদিবাসী গ্রামটা ঘুরতে আসলে পরে তোমরা মাটির তৈরি করা সুন্দর সুন্দর বাড়িগুলো তো দেখতে পারবে, তার সাথে কিন্তু দেখো ছোট্ট ছোট্ট কিন্তু এই দোকানগুলো বসেছে। এখানে তোমরা হাতে তৈরি করা শোপিস গুলো পেয়ে যাবে 20 টাকা, 30 টাকা, 40 টাকার মধ্যে। অবশ্যই যখন কেনাকাটি করবে তোমরা দরদাম করে নেবে। চলো এইবারে আমরা নেক্সট কোথায় যাব সেটা আমরা স্পটে গিয়ে তোমাদের জানিয়ে দেবো। যদি সবাই ফিরে যায় ওরে ওয়া ভাগা, যদি সবাই ফিরে যায় গহন পথে যাবার সময় কেউ ফিরে না। তোমাদের বন্ধুরা আরো একটি জিনিস আমি দেখিয়ে দিচ্ছি। এই যে পুরো বাগানটা দেখতে পাচ্ছ, এই বাগানের মধ্যেও কিন্তু একটি হাট বসে। এই হাটের নাম হলো খোয়াইয়ের হাট। তো এখন এসে দেখলাম 2-4টে দোকান বসেছে। তোমরা কিন্তু সোনাঝুরি হাটের মতনই এখানে জামা কাপড়, জুয়েলারি অনেক কিছুর কিন্তু দোকান পেয়ে যাবে। তবে এখন 2-4টে দোকান বসেছে, তাই আমি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি না। সামনের দিকে রয়েছে কিন্তু ছোট্ট একটা ব্রিজ, সেই ব্রিজটা পার করলে পরেই সোনাঝুরির হাট। আমিও চলে এলাম ফাইনালি সোনাঝুরির হাটে। বন্ধুরা, শান্তিনিকেতন ঘুরতে আসা টুরিস্টরা কেউ কিন্তু বাদ যায় না, সকলেই আসে একবার হলেও সোনাঝুরির হাটে। কারণ এখানে অনেকটা বড় জায়গা নিয়ে বসে কিন্তু সোনাঝুরির হাট, যেখানে তোমরা খাদি, হ্যান্ডলুম, বিভিন্ন ধরনের কিন্তু শাড়ি, তার সাথে কাঁথা স্টিচের কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু জামা কাপড়, শাড়ি পাওয়া যায়, যেগুলো নেওয়ার জন্য অবশ্যই কিন্তু আসে সোনাঝুরির হাটে। তার সাথে বিভিন্ন ধরনের হাতে তৈরি করা কিন্তু জুয়েলারিও এখানে পাওয়া যায়, যেগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে। চলো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। তাছাড়াও কিন্তু সোনাঝুরির হাটটা ভীষণ ভাবে জমজমাট হয়ে ওঠে এই আদিবাসী ডান্স গুলোর জন্য, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। নাচ করে না আমাদের সাথে। আচ্ছা, ঘুরে পড়ে নাচ করবো। দিদিভাইগুলো আমাকে জোর করে টেনে নিয়ে গেল তাদের সাথে নাচ করার জন্য। তবে যেমনই পারি তাদের সাথে একটু তালে তাল মেলাবো। তবে শনিবার এবং রবিবার এই দুদিন কিন্তু পুরো শান্তিনিকেতন জমজমাট হয়ে ওঠে। বিন্দারে পলাশের বনে পালাবো পালাবো মন, বিন্দারে পলাশের বনে পালাবো পালাবো মন। কাটে রে বছরে তিরিশের ফুল ফুটে, বছরে তিরিশের ফুল ফুটে। বিন্দারে পলাশের বনে পালাবো পালাবো মন, বিন্দারে পলাশের বনে পালাবো পালাবো মন। দূরে ঢলে থাকে কাটে রে বছরে তিরিশের ফুল ফুটে, বছরে তিরিশের ফুল ফুটে। এই দাদা শুধুমাত্র ওয়ান পিসই বিক্রি করছিল। বিভিন্ন ধরনের কাপড়, বিভিন্ন ধরনের স্টাইলের ছিল ওয়ান পিস। দাম ছিল মোটামুটি স্টার্টিং প্রাইস 300 টাকার মতো। তোমরা দরদাম করলে পারে কম হয়ে যেতে পারে। তাছাড়াও পুরো সোনাঝুরির হাটটা তোমরা যদি ঘুরে দেখো, আমি তো বলবো তার জন্য এক্সট্রা দিন সময় লেগে যাবে। যদি তোমরা ঘুরে আবার অন্যান্য জায়গাগুলো ঘুরতে চলে যাও ঠিক আছে, তবে কেনাকাটি করার জন্য এক্সট্রা দিন কিন্তু রাখতে হবে। তবে আমি কিছু কেনাকাটি করিনি, শুধুমাত্র ঘুরে দেখেছি। টোটো থেকে নেমে তোমরা যে সামনেই সোনাঝুরির হাটটা দেখতে পাবে, তোমরা কিন্তু ভেবো না যে অল্প জায়গা নিয়ে সোনাঝুরির হাটটা বসে। না না বন্ধুরা, তোমরা একটু ভেতরের দিকে চলে আসবে, প্রচুর বড় জায়গা নিয়ে কিন্তু সোনাঝুরির হাটটা বসে। আর বিভিন্ন দোকানে বিভিন্ন ধরনের ডিজাইনের কিন্তু জিনিসপত্র বিক্রি হচ্ছে, তোমরা অবশ্যই দেখবে। তবে হ্যাঁ, যদি জিনিস কেনাকাটি করো এবং পুরো হাটটা ঘুরে দেখো, তাহলে কিন্তু বেশ খানিকক্ষণ সময়ও লেগে যাবে।
প্রকৃতি ভবন এবং মিউজিয়ামে আমরা কিন্তু টিকিট কেটে এন্ট্রি করলাম। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছো গেট দিয়ে এন্ট্রি করলে পরে টিকিট কাউন্টার দেখতে পারবে, যেখানে তোমাদের পার হেড 30 টাকা করে কিন্তু টিকিট কেটে নিতে হবে। তাছাড়াও তোমরা যদি ভিডিও শুট কিংবা এখানে কোনো ফটো শুট করো সেই ক্ষেত্রে তোমাদের এক্সট্রা কিন্তু 20 টাকা আবার টিকিট কেটে নিতে হবে। চলো তাহলে তোমাদেরকে প্রকৃতি ভবনটা ঘুরিয়ে দেখাই। যদি সবাই ফিরে যায় ওরে ওয়া ভাগা। প্রকৃতি ভবনে এসে তোমরা কি দেখবে এটাই ভাবছো। প্রকৃতি ভবনে আসলে পরে তোমরা এখানকার আলাদা রকম সৌন্দর্য অবশ্যই কিন্তু পাবে। তার সাথে কিন্তু প্রকৃতির বুক থেকে কুড়িয়ে আনা এমন কিছু ভাস্কর্য রয়েছে যেগুলো কিন্তু প্রকৃতি ভবনে সাজানো হয়েছে। দেখো এখানে যে পাথরগুলো তোমরা পরপর দেখতে পাচ্ছ সাজানো হয়েছে, এইগুলো কিন্তু প্রকৃতির বুক থেকেই কুড়িয়ে আনা। এইগুলো কোনো রকম ভাবে কাটাচেরা করা হয়নি বা কেউ খোদাই করেনি। প্রত্যেকটা পাথরে কিন্তু তোমরা কোনো না কোনো মানে ভালো জিনিস দেখতে পাবে। যেমন এরকমই একটা পাথর রয়েছে, যেই পাথরটা দেখলে পরে তোমরা বুঝতে পারবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মুখটা ফুটে উঠেছে। এমনই কিছু কিছু কিন্তু জিনিস রয়েছে যেগুলোর মধ্যে তোমরা অনেক কিছু কিন্তু বুঝতে পারবে। এখানে কিন্তু মিউজিয়াম রয়েছে, মিউজিয়ামের ভেতরে কি কি রয়েছে সেইগুলো তো তোমাদের ঘুরিয়ে দেখাবো। তার সাথে একজন কাকুর সাথে দেখা হয়েছে, কাকু এইখানকার সম্বন্ধে কিছু তুলে ধরতে চায়, তো কাকুর মুখ থেকে সমস্ত কিছুটা জেনে নেব। নমস্কার কাকু। আমার নাম শ্যামল ভট্টাচার্য, আমি এখানকার স্টাফ। এটা প্রকৃতি ভবন আর্ট গ্যালারি। এখানে যে সমস্ত জিনিসগুলো দেখছেন নট আর্টিফিশিয়াল, অল ন্যাচারাল, এগুলো যিনি কালেকশন করেছেন তার নাম সুব্রত বসু। উনি রাজীব গান্ধী পেয়েছিলেন। উনি ফসিল স্টোন এবং উডেও করে বিগত 50 বছর ধরে একটা কালেকশন করেছে এবং অন্তর্দৃষ্টি দিয়ে নামকরণ দিয়েছে। এগুলো কিন্তু সমস্ত রাস্তাঘাটে পড়ে থাকা জিনিস। প্রকৃতি ভবনের পাশ দিয়ে একটি রাস্তা চলে এসেছে, আর এইখানে কিন্তু খুব সুন্দর অনেক বড় বুদ্ধ মূর্তি রয়েছে। আর বুদ্ধ মূর্তি দেখতেই আমরা এসেছি। তবে প্রকৃতি ভবনের ভেতর দিক দিয়ে তোমরা যদি আসো তাহলে কিন্তু পায়ে হেঁটেই বুদ্ধ মূর্তি তোমরা দেখে যেতে পারো। যেহেতু আমি গাড়ি রিজার্ভ করে নিয়েছি, মানে টোটো রিজার্ভ করে ঘুরছি, তাই আমি কিন্তু টোটো ধরেই চলে এসেছি বুদ্ধ মূর্তি দেখতে। বুদ্ধ মূর্তি তোমরা যেখানে দেখতে পারছো এই প্রাঙ্গণটা তো ভীষণ সুন্দর করে সাজানো। তাছাড়াও বন্ধুরা এখানে কিন্তু গেস্টদের জন্য থাকার ব্যবস্থাও রয়েছে। ঘুরতে ঘুরতে খিদেও পেয়ে গিয়েছে, তাই আমি কাকুকে বলেছিলাম, মানে যে কাকু টোটো করে ঘুরছি, যে একটা খাওয়ার দোকানের আর কি খোঁজ নিতে। এইখানে রোড সাইড একটি দোকান রয়েছে, এখানে মিল সিস্টেম খাওয়ার, 80 টাকায় ভেজ খাওয়ার, পেট ভরে দেবে। তোমরা কিন্তু খেতে পারো, খাবারগুলো খাবো, খেয়ে জানিয়ে দেবো খাবারের টেস্টটা কেমন। তবে তোমরা এখানে কিন্তু ভেজ ছাড়াও আমিষ খাবারও পেয়ে যাবে। তো আমিষ খাবার খেলে পরে কত টাকা দাম পড়বে না পড়বে সেটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। ভেজ খাবারে কি কি থাকছে সবার প্রথমে এটা জানিয়ে দিই। 80 টাকা ভেজ খাবার পেট ভরে পেয়ে যাবে। ডাল, ভাত, লেবু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আলু ভাজা, পাঁপড় ভাজা, আলু পটলের তরকারি, এখানে কুমড়ো আলু এবং বড়ি দিয়ে একটু তরকারি রয়েছে, সাথে চাটনি। এটা কিন্তু 80 টাকার খাবার পেট ভরে। আর যদি তোমরা মাছ নাও, মাছটা অ্যাড হলে পরে কিন্তু 120 টাকা করে লাগবে। আর সমস্ত কিছু তোমরা পেট ভরে পাবে, তবে মাছটা যদি আরো এক্সট্রা করে নাও এক্সট্রা টাকা পে করতে হবে। চলো খাবারটাকে টেস্ট করা যাক। আমি তোমাদের প্রথমেই বলে দিয়েছি আমি একটি রোড সাইড ছোট দোকান থেকেই খাবার খেয়েছিলাম। যে কাকু টোটো করে আমরা ঘুরছিলাম শান্তিনিকেতন, সেই কাকুই আমাদের দেখিয়ে দিয়েছিল। খাবারগুলো প্রত্যেকটাই মোটামুটি কিন্তু আমার ভালো লেগেছে। খেতে বসে আমার যতবার যেটা প্রয়োজন হয়েছে আমি চেয়েছি, তারা কিন্তু আমাকে দিয়েছে। খাবার দাবার খেয়ে আমরা টোটোতে উঠে আবার সোজা চলে এসেছি কিন্তু আমার কুটির শোরুমে। এখানে একটা ভেতরে শোরুম রয়েছে, এখানে হাতে তৈরি করা বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। তার সাথে সামনের দিকে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বড় একটি স্ট্যাচু রয়েছে। দেখো এটাও কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে। সামনের দিকে কিন্তু এখানকার আদিবাসী গান কিংবা বলতে পারো যে বাউল গানগুলো, সেইগুলোরও কিন্তু আসর বসেছে। চলো এই জায়গাটা তো ঘুরিয়ে দেখালাম। তোমরা যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসো কোনো রকম সমস্যা হবে না, এখানে কিন্তু গাড়ি পার্কিং এর বড় ব্যবস্থা রয়েছে। একটু শোরুমটা ঘুরে আসবো এবারে। আমার কুটির শোরুম আমি ঘুরে দেখলাম, তবে বন্ধুরা ভেতরে ভিডিও শুট করা এলাও ছিল না, ফটো তোলাও কিন্তু পুরোপুরি ভাবে নিষিদ্ধ, তাই ভেতরের জিনিসগুলো দেখাতে পারলাম না। আমরা যে সোনাঝুরির হাটটা ঘুরে দেখলাম, সোনাঝুরির হাটে যেসব জিনিসগুলো পাওয়া যাচ্ছে এখানেও কিন্তু সেম জিনিস। তাছাড়াও এখানে উলের কিছু তৈরি করা জিনিস, কিছু শোপিস, এইসব জিনিসগুলোই পাওয়া যাচ্ছে। এবারে টোটো ধরে নেক্সট ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাব।
চলে এলাম এবারে রাজবাড়ি ঘুরে দেখবো বলে। রাজবাড়ির বাইরের দিকের যে প্রাঙ্গণটা সেটা তোমরা দেখে নাও। বাইরের দিকের ভিউটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। ভেতরে গিয়ে অবশ্যই কিন্তু রাজবাড়ির পুরো প্রাঙ্গণটাই ঘুরিয়ে দেখাবো। আচ্ছা বন্ধুরা, এটা কিন্তু সুরুল রাজবাড়ি। আমাদের নেক্সট ডেস্টিনেশন আমরা চলে এসেছি কিন্তু রাজবাড়ি ঘুরতে। রাজবাড়িটা কিন্তু অনেকটা বড়, রাজবাড়ির নিয়ে কিন্তু অনেক কাহানি রয়েছে। সেইগুলোর দিকে আমি যাচ্ছি না, ছোট্ট করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তবে এখানে রয়েছে কিন্তু বড় একটি নাট মন্দির। নাট মন্দিরের সাথে লাগোয়া রয়েছে কিন্তু দুর্গা মঞ্চ। চলো নাট মন্দির দিয়ে একটু আমি মন্দিরের দিকে যাব। এখানে কিন্তু প্রত্যেক বছর নিয়ম নিষ্ঠাকারে কিন্তু দুর্গাপুজো হয়। আর এই যে দুর্গাপুজো হয় এখানে কিন্তু মানে দুর্গা ঠাকুরের যে কাঠামোটা সেটা বিসর্জন হয়ে যাওয়ার পরে সেই কাঠামো দিয়েই কিন্তু আবার পরের বছরে দুর্গা প্রতিমা তৈরি করানো হয়। তো দেখো নাট মন্দিরটাও বেশ বড় এবং খুব সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে রাজবাড়ি। প্রচুর লোকজন এসছে কিন্তু রাজবাড়ি ঘুরতে। মোটামুটি 300 বছরের পুরনো এই রাজবাড়ি। বেশ অনেকটা বড় জায়গা জুড়ে বিস্তৃত রয়েছে সুরুল রাজবাড়ি। শান্তিনিকেতন ভ্রমণে এসে সকলেই কিন্তু একবার হলেও আসে সুরুল রাজবাড়ি ঘুরতে। শান্তিনিকেতন ভ্রমণে এসে আমি যে কটা স্পট তোমাদের ঘুরিয়ে দেখাবো, তোমরাও এই প্রত্যেকটা জায়গা ঘুরে দেখবে, বেশ ভালো লাগবে। রাজবাড়ি তো তোমাদের ঘুরিয়ে দেখালাম, তবে রাজবাড়িতে এন্ট্রি করার জন্য কিন্তু তোমাদের প্রথমেই 10 টাকা করে টিকিট কেটে নিতে হবে। টিকিট কেটে তারপরে রাজবাড়িতে এন্ট্রি করতে হবে। চলো এবারে টোটো ধরে আমরা সোজা চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। চলে এলাম বন্ধুরা এবারে সৃজনী শিল্পগ্রাম ঘুরে দেখবো বলে। চলো এই হলো প্রবেশদ্বার, বড় প্রবেশদ্বার রয়েছে। এই প্রবেশদ্বার দিয়ে ভেতরের দিকে এন্ট্রি করে সৃজনী শিল্পগ্রামটা ঘুরিয়ে দেখাই। এখানে আসলে পরে তোমরা কি কি দেখবে সমস্ত কিছুটাই কিন্তু তুলে ধরবো। ঘুরে তো অবশ্যই সুন্দর করে দেখাবো সৃজনী শিল্পগ্রাম। তবে বন্ধুরা এখানে খুব সুন্দর একটি জিনিস রয়েছে, আমি একটু তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি সৃজনী শিল্পগ্রামটা ঘুরতে আসো হাতে কিন্তু সময়টা রাখবে, কারণ সৃজনী শিল্পগ্রামটা ঘুরতেও কিন্তু বেশ খানিকক্ষণ সময় লাগবে। এইখানে দেখো, তোমরা হয়তো দেখে কেউ বুঝতেই পারবে না, হঠাৎ করে দেখলে পরে এগুলো কিন্তু মৃত গাছ। মৃত গাছের একদম গোড়া থেকে মাথা পর্যন্ত শুরু করে কিন্তু খুব সুন্দর খোদাই করে করে একটা খুব সুন্দর জিনিস তৈরি করা হয়েছে, যার উপরে রং করে জিনিসটাকে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। হঠাৎ করে যখন তোমরা দেখবে বুঝতে পারবে না। চলো সামনের দিকে আরো কিছু ঘুরে দেখার মতো জিনিস রয়েছে, সেই সমস্ত জিনিসগুলো তুলে ধরবো। বন্ধুরা আমার ব্যাক সাইডে তোমরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু খুব সুন্দর স্ট্যাচু গুলো সাজানো হয়েছে। এইখানে রয়েছে কিন্তু তীরথ সিং, তাছাড়াও রয়েছে সিধু কানু এবং বিরসা মুন্ডার সকলের স্ট্যাচু গুলো বানানো হয়েছে। সামনে একটা ছোট্ট জলাশয় রয়েছে, জলাশয়ের মধ্যে এত সুন্দর শাপলা ফুলগুলো ফুটে রয়েছে আর এত সুন্দর কালার। হঠাৎ করে দেখলে পরে ভাববে কি তোমরা আর্টিফিশিয়াল ফুল এখানে বসানো হয়েছে, কিন্তু না, এই জলের মধ্যেই কিন্তু হয়েছে। ভীষণ সুন্দর লাগছে। সামনের দিকে গান বাজনা হচ্ছে, মনটা ওইদিকেই কিন্তু টেনে নিয়ে যাচ্ছে। তাছাড়াও এখানে দেখিয়ে দিই, এই যে স্ট্যাচু গুলো দেখালাম তার ঠিক সামনের দিকে রয়েছে বিশাল বড় কিন্তু বুদ্ধদেবের মূর্তি। তোমাদের কিন্তু সৃজনী শিল্পগ্রামটা ঘুরে ভীষণ ভালো লাগবে। চলো তাহলে এইবারে কোথায় গান বাজনা গুলো হচ্ছে সেই দিকে এগিয়ে যাওয়া যাক। যদি আলো না ধরে ওরে ওয় বাবা, আলো না ধরে ঝড় বাদলে আধার রাত্রে দুয়ারে দেয় ঘরে। যদি আলো না ধরে তবে তোর বজরা নলে বুকের পাজর জ্বালিয়ে দিয়ে একলাই জ্বলরে। তবে তোর বুকের পাজর জ্বালিয়ে দিয়ে একলাই জ্বলরে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলাই চলরে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলাই চলরে। বন্ধুরা তোমাদের তো সৃজনী শিল্পগ্রাম ঘুরে দেখাচ্ছি, তবে আসল কথা বলাই হয়নি। সৃজনী শিল্পগ্রাম যদি তোমরা ঘুরে দেখো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু প্রথম গেট দিয়ে যখন এন্ট্রি করবে সেখানে হাতের বাঁ দিকে রয়েছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে গিয়ে পার হেড 30 টাকা করে টিকিট কেটে নিতে হবে। সাথে যদি 5 থেকে 12 বছরের বাচ্চারা থাকে সেই ক্ষেত্রে তোমাদের 10 টাকার টিকিট কাটতে হবে। স্টিল ক্যামেরা দিয়ে এখানে যদি তোমরা ফটোশুট করো সেই ক্ষেত্রে তোমাদের 50 টাকা এক্সট্রা কিন্তু টিকিট কেটে নিতে হবে। তাছাড়াও যে চার্টটা রয়েছে আমি চার্টটা দিয়ে দেবো ভিডিও স্ক্রিনে, তোমরা চাইলে দেখে নিতে পারো। সৃজনী শিল্পগ্রামে আসলে পরে তোমরা পালকি, পুতুল ঘর অনেক কিছু দেখতে পারবে, যেগুলো দেখলে তোমাদের বেশ ভালো লাগবে।
সৃজনী শিল্পগ্রাম ঘুরে সোজা চলে এলাম আমরা অমর্ত্য সেনের বাড়ি দেখতে। বাড়ির বাইরের অংশটা বেশ কিছুটা দেখা যাচ্ছে, তবে পুরোটাই কিন্তু গাছগাছালি দিয়ে ঢাকা রয়েছে। এইখান থেকে যতটা দেখা যাচ্ছে ততটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। বাড়ির নাম দেওয়া হয়েছে প্রতীচি। আমি যে টোটোওয়ালা কাকুর সাথে ঘুরছি সেই কাকু কিন্তু বেশ সুন্দর করে গাইড করে আমাদের ঘুরিয়ে দিচ্ছে, আর তাই কিন্তু আমার ঘোরাটাও ভীষণ সহজ হয়ে যাচ্ছে। আমরা এবারে এন্ট্রি করেছি বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতরে। তবে বন্ধুরা, বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতরে কিন্তু রয়েছে বিশ্বভারতী মিউজিয়াম। মিউজিয়ামের ভেতরে যদি এন্ট্রি করো তাহলে পার হেড 100 টাকা করে টিকিট কাটতে হবে। যেহেতু মিউজিয়ামের ভেতরে কোনো রকম ভিডিও শুট করা অ্যালাউ নেই, তাই আমি কিন্তু তোমাদের কিছুই দেখাতে পারছি না। তবে মিউজিয়ামের গেট হলো এটা, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর গেটের ঠিক পাশেই ওই কোনায় কিন্তু রয়েছে টিকিট কাউন্টার। বন্ধুরা, এই যে মিউজিয়ামটা রয়েছে তার ঠিক অপোজিটেই কিন্তু রয়েছে ছাতিমতলা। তবে এই দিকেও কিন্তু কোনো টুরিস্টকে অ্যালাউ করা হয় না, মানে কোনো টুরিস্ট ঢুকতে পারবে না বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতরে। মানে বিশ্বভারতী বিদ্যালয়ের ভেতরে কিন্তু বছরে 3টে সময় ঢুকতে দেয়। সেই 3টে সময় ছাড়া কিন্তু আদার্স কোনো টাইমে বাইরের কোনো টুরিস্টকে ঢুকতে দেওয়া হয় না। শুধুমাত্র মিউজিয়ামেই তোমরা টিকিট কেটে এন্ট্রি করতে পারবে। ক্যাম্পাসের ভেতরে এন্ট্রি করলে পরে তোমরা কিন্তু নন্দলাল বসুর বাড়িও দেখতে পারবে, যিনি সহজপাঠ বইয়ের যতগুলো আঁকিবুকি ছবি রয়েছে তিনি কিন্তু আঁকিয়েছিলেন। আর এই বাড়ি বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতরে আমি ছোট ছোট যে সমস্ত জিনিসগুলো দেখতে পারবো সেগুলো তুলে ধরার অবশ্যই চেষ্টা করব। বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতরে রয়েছে কালীমোহন ঘোষের বাড়ি, যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের খুব কাছের একজন মানুষ ছিলেন। তাছাড়াও রয়েছে কাচের ঘর, মানে উপাসনা গৃহ। এমনকি তোমরা বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতরে আরো 5খানা আলাদা আলাদা বাড়ি দেখতে পারবে, যাদের আলাদা আলাদা নাম রয়েছে। তবে সেখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, টিকিট কেটে তোমরা এন্ট্রি করতে পারবে। এখন দেখছো তোমরা তালধ্বজ। তালধ্বজ দেখে সোজা চলে এলাম আমরা 3 পাহাড়ের সামনে। এই যে বড় বৃক্ষটা দেখতে পাচ্ছ, এই বৃক্ষটার নাম এবং জায়গাটির নাম কিন্তু 3 পাহাড়। তবে 3 পাহাড় কেন নাম হয়েছে তার পেছনেও ছোট্ট একটি কারণ রয়েছে, এই ভিডিওতে তোমাদের জানাতে পারলাম না। তাছাড়াও এই যে তোমরা এখন জায়গাটি দেখতে পাচ্ছ, এই পাঠশালার নাম হলো আনন্দ পাঠশালা। রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী কিন্তু এই পাঠশালা বানিয়েছিলেন। তারপর চলে এলাম কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে। দেশের বিভিন্ন ভাষার বই এই গ্রন্থাগারে পাওয়া যায়। স্টুডেন্টরা এসে এই গ্রন্থাগার থেকে বই নিয়ে পড়তেও পারেন। বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতরে রয়েছে লাল টুকটুকে একখানা বাড়ি, যে বাড়ির দেওয়ালে রয়েছে সুন্দর কারুকার্য এবং বাড়ির চারপাশে রয়েছে বিভিন্ন ধরনের ফুল গাছ, যার জন্য পুরো বাড়িটাকে আরো সুন্দর করে তুলেছে। বাড়ির নাম দক্ষিণালয়। বিশ্বভারতী ক্যাম্পাস ঘুরতে ঘুরতে এখন এসে আমি দাঁড়িয়েছি বাংলাদেশ ভবনের সামনে। বন্ধুরা, এই হলো ব্যাক সাইডে যে দেখতে পাচ্ছ ভবনটা, এই ভবনটা কিন্তু বাংলাদেশ ভবন। যখন মানে ইন্ডিয়া এবং বাংলাদেশে যৌথভাবে কোনো অনুষ্ঠান হয় তখন কিন্তু এই ভবনেই অনুষ্ঠিত হয়। তাছাড়াও কিন্তু বাংলাদেশের যদি কোনো অনুষ্ঠান করার থাকে আমাদের ইন্ডিয়াতে, এই ভবনেই কিন্তু সেই অনুষ্ঠানগুলো হয়। বন্ধুরা, যখন বিশ্বভারতী ক্যাম্পাসটা ঘুরে দেখবে তখন কিন্তু তোমরা অনেক কিছু দেখতে পারবে। তবে সেইগুলো তোমাদের গাড়ি থেকে নেমে এমনি দেখতে হবে, পায়ে হেঁটে ভেতরে এন্ট্রি করতে পারবে না। তাছাড়া তোমরা টোটোতে বসেও কিন্তু দেখতে পারো। চলে এলাম বন্ধুরা এইবার আমি বিশ্ব বাংলা শিল্প হাটে। বিশ্ব বাংলা শিল্প হাটে আসলে তোমরা কি কি দেখতে পারবে। জায়গাটা তো ভীষণই সুন্দর করে সাজানো গোছানো, তোমরা দেখতেই পারছো, পুরো ক্লিন চিট একটা জায়গা এবং বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে, বিভিন্ন ধরনের গাছগাছালি রয়েছে। তার সাথে তোমরা তো দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু সাদা রঙের ঘরগুলো দেখা যাচ্ছে। দেখো, এই যে আমি সামনের দিকে দেখিয়ে দিচ্ছি, স্টল নাম্বার 1, স্টল নাম্বার 2, এরকম কিন্তু স্টল রয়েছে আলাদা আলাদা। সেখানে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়, যেমন হাতের তৈরি শোপিস, হাতে তৈরি করা বিভিন্ন ধরনের শাড়ি, কিংবা হাতের মানে কাজ করা বিভিন্ন শাড়ির ওপরে ডিজাইন করা, এইসব জিনিসগুলোই কিন্তু মেনলি এখানে বিক্রি করা হয়। তোমরা যখন আসবে তখন প্রত্যেকটা স্টলে যদি দোকানগুলো বসে তখন কিন্তু জায়গাটা বেশ জমজমাট হয়ে ওঠে। বিশ্ব বাংলা শিল্প হাটটা যেখানে বসে আমি কিন্তু তোমাদেরকে এই জায়গাটাও ঘুরিয়ে দেখালাম। বন্ধুরা, এখান থেকে সোজা কিন্তু টোটোতে উঠে আমি রওনা দেব বোলপুর শান্তিনিকেতন স্টেশনে, কারণ আজকে সন্ধ্যেবেলা 6টা 18-তে রয়েছে গণদেবতা এক্সপ্রেস। এই ট্রেনটাই ধরবো আমি বাড়ি ফেরার জন্য। সকালবেলা আমি বেরিয়েছিলাম 7টার সময়, এখন প্রায় 5:30টার মতো বাজে, আর এইখান থেকে কিন্তু স্টেশনে যেতে প্রায় 6টা বেজে যাবে।
তোমরা কিন্তু ভেবে নাও মোটামুটি 11 ঘন্টা সময় লেগে গেল শান্তিনিকেতনের আমি যে কটা স্পট ঘুরে দেখলাম। তোমরাও যদি আসো একটু সময় নিয়ে ঘুরে দেখবে, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তবে তোমাদের প্রশ্ন যে আমি যে শান্তিনিকেতনের এই জায়গাগুলো ঘুরে দেখলাম টোটোওয়ালা কাকুর সাথে, সেই কাকু আমাদের কাছ থেকে কত টাকা নিয়েছে? 700 টাকা আমাদের খরচা হলো। কাকু ভীষণ সুন্দর করে গাইড করে কিন্তু প্রত্যেকটা জায়গা সময় নিয়ে ঘুরিয়ে দেখিয়েছে। তোমরাও কিন্তু অবশ্যই কাকুর সাথে যোগাযোগ করতে পারো। তবে বন্ধুরা, তার আগে বলবো, যখন পৌষ মেলা চলে এবং যখন বসন্ত উৎসব থাকে, বসন্ত উৎসবের সময় যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় সেই সময় তো প্রচুর টুরিস্ট আসে, তখন কিন্তু ভাড়াটা একটু বেড়ে যায়। সেই সময় আসলে পরে অবশ্যই কিন্তু কাকুর কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে নেবে। কন্ট্যাক্ট নাম্বারটা ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কালেক্ট করে নেবে। তো শান্তিনিকেতন ভ্রমণের উপরে যে ভিডিওটি তোমাদের কাছে পৌঁছালাম, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে পরে লাইক করো এবং পার্সোনাল মানুষের কাছে খুব বেশি করে শেয়ার করতে পারো। নতুন বন্ধুরা যারা ভিডিওগুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি, তারা চটজলদি করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে নিতে পারো। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো তাহলে টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।